দর্শক সংবাদে আমরা যা দেখছিলাম অর্থাৎ চীনের সাথে বাংলাদেশের যে বাণিজ্য সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজন। আমরা আসলে প্রতিবেদনটিতে দেখছিলাম চীনের সাথে যে বাংলাদেশের আমদানি রপ্তানি কার্যক্রম অর্থাৎ দ্বিপাক্ষিক বাণিজ্য যেটি সেটি ক্রমান্বয়ে বাড়ছে। এটি বাড়ার আসলে কারণটা কি? অন্যদিকে ভারতের সাথে যেই আমদানি রপ্তানি কার্যক্রম সেখানে খানিকটা ভাটার টান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমার ধারণা এখানে চীন বা ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখার কিছু কারণ নেই। তবে চীনের সাথে আমাদের বাণিজ্য উত্তরোত্তর বৃদ্ধির কারণটি শুধুমাত্র বাংলাদেশ কেন্দ্রিকই না, বিশ্বব্যাপী চীন হলো ম্যানুফ্যাকচারিং হাব। সারা বিশ্বের উৎপাদনের কারখানা বলা হয় চীনকে, এবং সেখান থেকে সহজলভ্যভাবে খুব সহজে, যেটা আপনার রিপোর্টেও বলা হচ্ছিল যে এই ধরনের পণ্যগুলো পরিবহন হয়, এবং সে সমস্ত কারণেই আমদানিকারকরা চীনকে পছন্দ করেন এগুলো আমদানি করবার জন্য। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হলো সবচেয়ে সহজলভ্য ভাবে চীন থেকে এই জিনিসগুলো পাওয়া যায়, যেটা অন্যান্য যে সমস্ত বাজার থেকে আমরা পাই সে জায়গা থেকে পাওয়া যায় না। এমনকি ভারতের সাথে আমাদের ট্রেড লজিস্টিক্সের যে চ্যালেঞ্জগুলো, অর্থাৎ আমদানি করার সময় যেটুকু যায়, যেটাকে লিড টাইম বলে, সেটাও কিন্তু চীনের অনেক কম, যেটা ভারতের সাথে আমাদের অনেক বেশি। সুতরাং আমাদের যে কোনো বিচারে আমাদের চীনের সঙ্গে আমাদের বাণিজ্যের নির্ভরতা রয়েছে, এবং সেটা অন্যান্য দেশের যেমন, সেটা বাংলাদেশেরও তাই। এবং চীনের সাথে এটা শুধুমাত্র আমদানির জন্য না, আমাদের রপ্তানি খাতের জন্য চীনের এই কাঁচামালগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি আমাদের এখানে যে বিনিয়োগগুলো হচ্ছে, দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে বিভিন্ন খাতে, এফডিআই যেগুলো আসছে, শুধু চীন থেকে না, চীন কেন্দ্রিক বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত এফডিআই আসছে, তারাও কিন্তু কাঁচামাল, র মেটেরিয়ালস বা মেশিনারিজ, এগুলো কিন্তু চীন থেকে অনেক ক্ষেত্রে তারা আমদানি করছেন, ব্যবহার করছেন। সুতরাং উত্তরোত্তর আমাদের চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে, এটা খুব স্বাভাবিক। তবে আমরা এখন পর্যন্ত চীনের সাথে বাণিজ্য সম্পর্কগুলো, অর্থনৈতিক সম্পর্কটা আমি বলবো এখনো একমুখী, অর্থাৎ আমদানি নির্ভর। আমরা এখনো রপ্তানির বাজারটিকে, চীনের বাজারটিকে বড়ভাবে এখনো এক্সপ্লোর করতে পারিনি। আমরা চীনের বিনিয়োগকে আমাদের এখানে আকৃষ্ট করতে পারিনি, এবং আমাদের বিনিয়োগকে চীনের বাজারে নিয়ে যাওয়া, সেই কাজটিও কিন্তু আমাদের এখানে বাড়াতে পারিনি। এমনকি চীনে আমাদের যে মানব সম্পদের রপ্তানি, যেটা আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করে থাকি, সেগুলোও কিন্তু আমরা সেখানে সেভাবে করতে পারিনি। বরঞ্চ চীনের প্রচুর মানব সম্পদ চীনের প্রকল্পে বাংলাদেশে এসে কাজ করছেন, যেটা উল্টোটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। ফলে অর্থনৈতিক সম্পর্কের জায়গায় এখনো অনেক বিষয় রয়েছে, যে জায়গাগুলোতে আগামীতে নজর দেওয়া দরকার। ডক্টর মোয়াজ্জেম, আপনি বলছিলেন যে আসলে আমরা আমদানি করি বেশি, রপ্তানির পরিমাণটা আসলে খুবই নগণ্য, খুবই কম। অন্তর্বর্তী সরকার আসার পর আমরা দেখলাম যে বিনিয়োগ সম্মেলন হয়েছে, নানামুখী রপ্তানি পণ্যের কথা, নতুন দ্বারের কথা বলা হয়েছে। সেটি আসলে আমরা এখনো যথাযথভাবে করতে পারছি না কেন? কি মনে হয় আপনার? দেখুন, আমরা প্রায়শই সিপিডির পক্ষ থেকে আমরা যে জিনিসটিকে বলতে চাই, সেটা হলো যে আমাদের একটা ধারণা হচ্ছে যে বিনিয়োগকারীদেরকে বুঝি শুধু ইনসেন্টিভের ঘোষণা দিলে, কিছু প্রণোদনার ঘোষণা দিলেই তারা বুঝি চলে আসবে বিদেশ থেকে এখানে আমদানি করতে। এটা ভাবার কিন্তু কারণ নেই, কারণ এই প্রণোদনার ঘোষণা বিশ্বব্যাপী বিভিন্ন দেশ দিচ্ছে তাকে। আমার পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে, থাইল্যান্ড, এমনকি মিয়ানমার, ভারত, ভিয়েতনাম, এর সবাই কিন্তু তাদের মতো করে বিভিন্ন ইনসেন্টিভ প্যাকেজ বিনিয়োগকারীদের দিচ্ছেন। কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু আমাদের থেকে তুলনামূলকভাবে অ্যাট্রাকটিভ। আমাদের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ, সেটাও খুব বেশি না। আমরা লো কস্ট লেবার বলে থাকি, কিন্তু আমাদের কস্ট অফ ক্যাপিটাল অনেক হাই। আমাদের এখানে রেজিস্ট্রেশন লাইসেন্সিং প্রসেসগুলো অনেক বেশি জটিল। আমাদের এখানে ঘুষ দুর্নীতি, রেজিস্ট্রেশন লাইসেন্সিং বা ব্যুরোক্রেটিক প্রসেস অনেক লম্বা। এখানে একটা ফ্যাক্টরি সেট আপ করতে অনেক সময় লাগে, এবং অনেক কাঠখড় প্রসব পোহাতে হয়। যেটা আমি বলছিলাম যে ইনসেন্টিভ, ইনভেস্টমেন্ট ইনসেন্টিভের ধারণা থেকে সরে এসে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশনে আমাদের ঢোকা দরকার, অর্থাৎ বিনিয়োগের প্রতিবন্ধকতাগুলো দূর করার কাজটা করা দরকার, যেটা কিনা বিডা করবে, বেজা করবে, বেবজা করবে। এমনকি বিদ্যুৎ যারা দেন তারা, গ্যাস বিদ্যুতের লাইন যারা দেন তারা এগুলো করবেন। কিন্তু সেই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিবর্তন কিন্তু আপনি একদিনে করতে পারবেন না, এটা ধীরে ধীরে করার জায়গা। সুতরাং সরকার, অন্তর্বর্তী সরকার হয়তো ঘোষণা দিচ্ছেন অনেক কিছু, কিন্তু সেই যে জায়গাগুলোতে পরিবর্তন হওয়া দরকার, যে প্রতিষ্ঠানগুলোর ভিতরে, যে প্রতিষ্ঠানগুলোর মাইন্ডসেটে, যে প্রতিষ্ঠানগুলোর লোকগুলোর ভিতরে, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে, সেখানে কিন্তু তেমন কোনোই পরিবর্তন হয়নি। সুতরাং এই এই ধরনের একটা কাঠামোতে আপনি নতুন বিনিয়োগ, অনেক বিনিয়োগ আপনি প্রত্যাশা করতে পারেন না।
আরেকটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে এই পর্যায়ে, সেটি হলো যে আজকে কিন্তু পাকিস্তানের একটি প্রতিনিধি দলের সাথে কিন্তু অর্থ উপদেষ্টা একটি বৈঠক হয়েছে। সেখানে অর্থ উপদেষ্টা এবং সে দেশের প্রতিনিধি দল তারা কিন্তু বাণিজ্যের বিষয়ে বেশ ইতিবাচক মনোভাব তারা প্রকাশ করেছেন। বিশেষ করে বাংলাদেশের কৃষি সহ অন্যান্য খাতে বিনিয়োগের আগ্রহের কথা তারা জানিয়েছেন। এই পর্যায়ে এসে এই ধরনের আলোচনা কিংবা এই ধরনের মিটিংগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এটা কি বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে? খুব বড় ভূমিকা রাখবে বলে মনে হয় না, কেন পাকিস্তানের অবস্থানগত ভৌগোলিকগত যে কারণ রয়েছে তাতে সরাসরি পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য করা এটা ডিফিকাল্ট। আমাদেরকে সবসময় এটা ট্রান্সশিপমেন্ট করতে হবে, হয় শ্রীলঙ্কাতে নতুবা সিঙ্গাপুরে। সুতরাং এই জায়গাগুলো ট্রান্সশিপমেন্ট করে পণ্য লেনদেন করতে যাওয়ার কস্ট অনেক বেশি, তার থেকে তুলনামূলকভাবে অনেক বেশি কম খরচে চীন থেকে বা ভারত থেকে পণ্য লেনদেন হতে পারে। তবে হ্যাঁ, তারপরেও ভারতের পাকিস্তানের বেশ কিছু জায়গাতে কিছু কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। কৃষি প্রযুক্তির জায়গায় তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। আমাদের যেমন তারা পাট বা পাটজাত পণ্য নিতে চায়, সেখানে তাদের টেক্সটাইলের ক্ষেত্রে তাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ রয়েছে। সেই জায়গাগুলো তুলনামূলকভাবে কিছুটা আমরা নিতে পারি। তবে আমি আবার বলছি যে কোনো একটি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক যাতে আরেকটি দেশের বাণিজ্য সম্পর্কের বিকল্প হিসাবে যাতে না ভাবা হয়, এটা করাটা সবচেয়ে বেশি বেশি ত্রুটিপূর্ণ হবে যদি আমরা একটি দেশকে বাদ দিয়ে আরেকটি দেশকে টার্গেট করে যদি বাণিজ্য সম্পর্ক চিন্তা করি। আমাদেরকে কাজই হবে আমাদের বাণিজ্য সম্পর্ক আরো কিভাবে অন্যান্য দেশগুলোর সাথে আমরা বাড়াতে পারি। পূর্ববর্তী সরকারের সময় যেমন পাকিস্তান কেন্দ্রিক সম্পর্ককে একেবারে তলানিতে ঠেকানো হয়েছিল, সেটা যেমন একেবারেই উচিত হয় নাই। আবার এখন যেমন ভারত এবং বাংলাদেশ উভয় পক্ষ মিলে তাদের ল্যান্ড বেসড ট্রেডকে একেবারে বন্ধের মতো জায়গায় নিয়ে গেছে, সেটাও কিন্তু কোনো ভালো কাজ নয়। সুতরাং ভবিষ্যতের নিরিখে আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশন দরকার, এবং সেটা এশিয়ার ভিতরে, ইউরোপে, আফ্রিকাতে, ল্যাটিন আমেরিকাতে এই ডাইভার্সিফিকেশন আমাদের লাগবে। সুতরাং সেই জায়গাটি আমরা যেন চিন্তা করে যাতে আমাদের মার্কেট ডাইভার্সিফিকেশনকে এগিয়ে নিয়ে যায় সামনের দিনে। আরেকটি প্রশ্ন আপনাকে এই পর্যায়ে করতে চাই, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি কিন্তু বাংলাদেশ অধিক পরিমাণে পণ্য আমদানির কথা বলছে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা মার্কেট প্রাইসের চাইতে অতিরিক্ত দাম দিয়ে, যেমন গম নিয়ে আসছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে। এই যে আমরা অতিরিক্ত পরিমাণে পণ্য আমদানি করছি, এটা কি আমাদের রপ্তানি বাণিজ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা? পাশাপাশি এটা আসলে ভূরাজনৈতিক যে অবস্থা রয়েছে সেটাতে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা বলে আপনি মনে করছেন? দেখুন, আমরা তো আগেই এই বিষয়গুলো আলাপ করেছি, আপনার প্রোগ্রামেও হয়তো আমি বলেছি যে বাংলাদেশের জন্য এই ধরনের আমদানি করাটি এটা এক ধরনের ব্যয়বহুল বাণিজ্য। এবং হাস্যকর হচ্ছে একটি এলডিসি দেশ একটি ডেভেলপ কান্ট্রিকে মার্কেট প্রেফারেন্স দিচ্ছে এবং উচ্চ মূল্যে এগুলো আনছে তার দেশ থেকে, অথচ উল্টোটি হওয়ার কথা ছিল। ডেভেলপ কান্ট্রিতে আমার পণ্য কিভাবে আরো সহজে যেতে পারে তা না হয়ে উল্টো এখন আমার পণ্য আরো ব্যয়বহুল মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে যাচ্ছে। বরঞ্চ উল্টোটি এখানে হবার প্রয়োজন ছিল, যেটি আসলে এখানে হচ্ছে না। বরঞ্চ সাম্প্রতিককালে এরকম এক ধরনের আলোচনাও শুনতে পাচ্ছি যে আরো ট্যারিফ কমানো যাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে আরো আমদানি বাড়ানো যায়। এটা একেবারেই উচিত হবে না আমাদের এই ব্যয়বহুলভাবে আমদানি করা। আমাদের বৈদেশিক লেনদেনের ভারসাম্য এখন দুর্বল, আমাদের রিজার্ভের পরিস্থিতি দুর্বল, টাকার বিনিময় হারও এই মুহূর্তে আমাদের দুর্বল। এরকম একটি পরিস্থিতিতে আমরা উচ্চ মূল্যে একটি দেশ থেকে, যেখানে স্বল্প মূল্যে পণ্য থাকা সত্ত্বেও আমরা উচ্চ মূল্যে পণ্য আনতে যাচ্ছি, তাতে করে কিন্তু আমাদের রিজার্ভ কমছে। আমাদের এই পরিমাণ ব্যয়ের বিলাসিতা কিন্তু নেই, বরঞ্চ আমাদের এখানে ব্যয় সাশ্রয়ী হবার দরকার ছিল। বরঞ্চ আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারতাম যে এলএনজি তার দেশ থেকে না এনে তার দেশের কোম্পানি কেন আমাদের বঙ্গোপসাগরে এসে গ্যাস এক্সপ্লোরেশন করবে না, তাতে করে আমাদের অভ্যন্তরের গ্যাস সম্পদ তৈরি হতো এবং আমাদের আমদানির জন্য ডলার ব্যবহার এইভাবে করতে হতো না। সুতরাং আমাদের কৌশলগত জায়গাতেও আমার মনে হয় সরকারের আরো বেশি নজর দেওয়া দরকার। সেটা শুধুমাত্র আমদানি নির্ভর না, এখানে বরঞ্চ বিনিয়োগ নির্ভর এক ধরনের কৌশল ঠিক করা দরকার ছিল বলে আমার কাছে মনে হয়। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চীন, ভারত এবং পাকিস্তানের সাথে বাণিজ্য ইস্যুতে আমাদের সাথে কথা বলছিলেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।